শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল পর্ব 2-এ সকলকেই জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আমাদের সাথে আজকে খুবই পরিচিত মুখ, বরেণ্য কিছু আবৃত্তি শিল্পী আছেন। আমরা প্রথমেই তাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। প্রথমেই আমার ডান পাশে আছে আবৃত্তি শিল্পী রাশেদ আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এরপরে আছে শামস মিঠু, আবৃত্তি শিল্পী এবং নির্বাহী সদস্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এর পরবর্তীতে আমাদের সাথে আরও একজন গুণী মানুষ আছেন, লেখক, উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী শিমুল পারভিন। এবং প্রতিদিনের মতোই আমাদের সাথে আমাদের প্রিয় সঞ্চালক জেসমিন বন্যা আপা আছেন, আর আমি তো আছি। তো আমাদের বর্ষা ফুলের দ্বিতীয় পর্ব শুরু করব। তো শুরু করবার আগে আমরা একটু এই জীবাণুর মৌসুমে বর্ষা ফুল যে কেন নামকরণ করা হলো, প্রথম পর্বে আমরা একটু অবতারণা করার চেষ্টা করেছিলাম। তার থেকেই কিছু চরণ, এটা একটা সিরিজও বলতে পারেন। তো ওটা পড়েই আমি আর কি শুরু করছি। আমি শুধু পাঠ করছি, আবৃত্তি শুনবো হচ্ছে আমাদের প্রিয় মানুষের কাছ থেকে। জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল, জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল, আষাঢ় শ্রাবণ তার কর্ণতুল। মহামারীর প্রাতে সূর্য ওঠে নির্ভুল, মহামারীর প্রাতে সূর্য ওঠে নির্ভুল, সন্ধ্যার আহ্বানে ঝরে বুলবুল। তবু নিসর্গ লিখে রাখে দর্শন, প্রাণ আকুল। তবু কবিতা আবৃত্তি করে গান, তবু কবিতা আবৃত্তি করে গান, শোভা ব্যাকুল। তো যাই হোক, আমরা আমাদের গুণী শিল্পীদের কাছে চলে যাব। প্রথমেই কুশল বিনিময় করবেন এবং আবৃত্তি পরিবেশনা করবেন রাশেদ আহসান ভাই, আমাদের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ। আমরা চলে যাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই কেমন আছেন? এই তো আছি মোটামুটি। এই অবরুদ্ধ সময়ে যেরকম যতটা ভালো থাকার চেষ্টা করে ভালো থাকা যায় সেটাই করে যাচ্ছি। সনাথা এটা থেকে আসলে আমরা অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে অনেক শুভেচ্ছা। আজকে যে আয়োজন, সে আয়োজনে যারা দর্শক হিসেবে এই অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে ধারণকৃত অংশ যারা দেখবেন, তাদের সকলের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা। আমরা যে সময়টা, অবরুদ্ধ সময়টা আমরা যেভাবে কষ্ট করে পার করছি, আমরা নিশ্চয়ই আমাদের এই শিল্পের চর্চার মধ্য দিয়ে, কবিতার উচ্চারণের মধ্য দিয়ে আমরা সেই সময়টা সুন্দরভাবে পার করতে পারব। সেই কারণেই আসলে এই আয়োজনগুলো এবং এই আয়োজনগুলোর সাথে যুক্ত হওয়া। সনাধিতিকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তারা ধারাবাহিকভাবে এই আয়োজনটুকু করে যাচ্ছে। আমরা বিশ্বাস রাখি আবারও আমরা এই অন্তর্জালের জায়গা থেকে নিশ্চয়ই একটা সময়ে মঞ্চে ফিরব, কবিতা, গানে, আড্ডায়। সেই সুসময়ের প্রত্যাশায় আমরা প্রত্যেকেই। ধন্যবাদ রাশেদ ভাই, অসাধারণ কুশল বিনিময় করলেন, খুবই সুন্দর। তাহলে আমাদের এই বর্ষা ফুলের এই যে আয়োজন, জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল, তো এখানে আপনার প্রথম পরিবেশনা কি থাকছে, কিংবা আমরা পরিবেশনায় চলে যাই, শ্রোতা হ্যাঁ, দর্শকদের আর তারা বেগ পাক নিশ্চয়ই, আমরা চাই না, আমরা চলে যাই নিশ্চয়ই, রাশেদ নিশ্চয়ই। হাসানের পরিবেশনা। আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতার মধ্য দিয়ে, কবিতা পরিবেশনের মধ্য দিয়ে আমার নিবেদন শুরু করছি। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি,
সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি? সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর? সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র? আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। অসম্ভব সুন্দর। এবং রাশেদ ভাই একটি বৈশিষ্ট্য হচ্ছে রাশেদ ভাই সবসময় ছোট্ট কবিতা পড়ে এবং মানে একটা শেষ, একটা রেস্ট রেখে শেষ। এটা খুব ভালো লাগে। মানে আমি ভাবছি আরো তো হবে, তো হঠাৎ করে শেষ তো মানে একটু রেস্ট থেকে গেল। তো যাই হোক, অনেক সুন্দর লাগছিল এবং অনেক রাশেদ ভাইকেও সুন্দর লাগছে, সাথে সাথে কবিতাটা তো মুগ্ধ হয়ে শুনছিলাম। খুব ভালো লেগেছে রাশেদ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ বন্যা। এই বর্ষার সময়ে আপনারা এই যে চমৎকার আয়োজন করেছেন, সত্যি আমরা আবৃত্তি নিয়ে যারা আছি এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা যেন প্রাণ পাচ্ছি। হ্যাঁ, মানে আমাদের এই চর্চার জায়গা, ভালো লাগার জায়গাগুলোতে ডুব দেওয়ার সুযোগটা করে দিচ্ছেন আপনারা। সত্যি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ রাশেদ ভাই। আমরা আবার ফিরবো আপনার কাছে। আমরা এখন চলে যাব শিমুল আপার কাছে। শিমুল আপা। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, বৃষ্টি স্নাত শুভেচ্ছা। এমনও দিনে তারে বলা যায়, এমনও বাদল ঘন ঘোর বরিশায়। তেমনই একটি অনুভূতি নিয়ে আজকে এই বর্ষার দিনে নীলাম্বরী সাজে বন্যার পাশে বসে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ পেয়েছি। প্রথমেই সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। শিমুল আপা, আমরা জানি যে আপনি একাধারে লেখক, কবি এবং আবৃত্তি শিল্পী এবং কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, অনেক গুণে গুণান্বিত। আমরা আজকে তাহলে প্রথম আপনার কোন কবিতা দিয়ে আমাদের আপনার অনুষ্ঠান শুরু করতে? আচ্ছা, আমি প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির 48 নম্বর যে একটা গান আছে, 18 নম্বর গানটা, সেটি আমি কবিতা আকারে বলার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা আপা সরাসরি কবিতায় চলে যাই। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি বসে আছি তোমারই আশ্বাসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? তুমি যদি না দাও দেখা, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা? দূরের পানে মেলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? Clouds heap upon clouds, and it darkens. Oh love, why dost thou let me wait outside at the door all alone? In the busy moment of the noontide work, I am with the crowd, but on this work lonely day, it is only for thee that I hope. Clouds upon clouds, and it darkens. মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? একা
দ্বারের পাশে। বাহ, আমরা একদম মন্ত্রমুগ্ধের মতো অসাধারণ পরিবেশনা শুনলাম শিমুল আপার। শিমুল আপার আরো ভালো ভালো পরিবেশনা আমরা শুনবো। আমরা বোধহয় একটু শামস ভাইকে ডেকে নিই এবং বন্যা আপা থাকুক। শামস ভাই কেমন আছেন? হ্যাঁ, জি ভালো। জি, বন্যা আপা কথা বলুন। মিঠু ভাই জি কেমন আছেন? জি ভালো। সুন্দর লাগছে মিঠু ভাই। এখন আমরা তো, নতুন একটি অধ্যায় শুরু করলাম, ঋতু ভিত্তিক জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল। আজকের আমাদের দ্বিতীয় পর্ব সেই অনুষ্ঠানে। তো আমরা একটু আমাদের যে যারা রয়েছেন আমাদের সাথে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলেন। আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ, শুভেচ্ছা বক্তব্য। মুছে দিলাম টুকরো টুকরো কথামালা, দৃষ্টিহীন উৎস থেকে ঝরে পড়া কান্না কান্না অশ্রু ফোঁটা। তোমরা যাকে বৃষ্টি বলো, আমি বলি ইচ্ছে মতো ঝরে পড়া। সোনাদিদিকে ধন্যবাদ। বর্ষাকে সামনে রেখে যে শিরোনামটা সোনাদিদি দিয়েছে, আমার কাছে শিরোনামটা চমৎকার লেগেছে। আপনারা সবাই জানেন, জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল। অসাধারণ একটি শিরোনাম। এক্ষুনি বৃষ্টি নামবে, তুমি বাতাস আর নক্ষত্রগুলো শীঘ্র ঘরে তোলো, আকাশটা ঘরে তোলো ভিজে যাওয়ার আগেই। এক্ষুনি বৃষ্টি নামবে, রোদ আর দুঃখগুলো ঘরে তোলো, চলো আর চলো আমরা ভেজার জন্য চলে যাই, চলো আমরা ভেজার জন্য চলে যাই। শুধু দর্শক শ্রোতা, বৃষ্টি বাঙালির জীবনে অনেক রকম দোতনা নিয়ে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমার মনে হয় বলতে ইচ্ছে করছে যে বৃষ্টি মানে ভালোবাসা, বৃষ্টি মানে প্রেম, বৃষ্টি মানে কবিতা, বৃষ্টি মানে হারিয়ে যাওয়া। সেরকম একটা কবিতা। আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে চমকে যাই। বিপাশা, এই দুটি চোখ তুমি কোথায় পেলে? মেয়েটি দিশেহারা, বুঝিবা আমি কিছু একটা কেড়ে নিতে হাত বাড়িয়েছি। না না বিপাশা, তোমার চোখের মতো মায়াবী দৃষ্টি, তোমার ভ্রুর মধ্যে অব্যক্ত ধনুক, তোমার পলকের মধ্যে যুগান্তের পট পরিবর্তন। একমাত্র একমাত্র ভাগ্যবান ছাড়া কারো সামনে আসে না। যেন একটা চীনা হংসী চিবুক বাড়িয়ে দিয়েছে আমার টেবিলে। আমি নির্লজ্জের মতো বিপাশাকে দেখি। মুখে যদিও বলি, বিপাশা, তোমার নাম বিপাশা কেন? বিপাশা তো পাঞ্জাবের নদী, ঘোলা জলের ঘূর্ণি, অপরিচ্ছন্ন। আমি দেখেছি। আমি মনে মনে মেয়েটির নাম দিই যমুনা। যদিও মেয়েটির রং কালো, ভাবি আমার সামনে কৃষ্ণ মাধবের প্রেমিকা রাধা। ও বাঙালিনী রাধা, ও যমুনা, এই দুটি চোখ তুমি কোথায় পেলে? লোহার বাসরে বেহুলা রাখি তারা ঢুলু ঢুলু। এখন তোমার সৌভাগ্যের ললাটে। আমি প্রেমিক ভাস্বর ফরহাদকে পাথরের উপর স্থায়ী কালো মিনি আঁকতে দেখেছি। সিঁড়ির কালো আঁকি পল্লব। মরুভূমিতে দ্রুতগামী উষ্ঠির পিঠে ধাবমান এক লায়লার কথাও জানি। বিপাশা, এই তুমি কার কাছ থেকে চুরি করলে তস্বরী? এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো, নইলে নইলে রাজা সুলাইমানের রথের শব্দে সারা জীবন তোমার ঘুম ভেঙে যাবে। আর আর তোমার চোখের জলে সৃষ্টি হবে ফোরাতের স্রোত। ধন্যবাদ।
বাহ! একদম আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। মিঠু ভাইয়ের আবৃত্তি মানে জাদু। আজকে বন্যা আপাকে নিয়ে নিই। আজকে এমন কিছু মানুষ এসেছে আবৃত্তি শিল্পীরা একদম মন্ত্রমুগ্ধের মতো যাদেরকে আমরা শুনি। রাশেদ ভাই, তাকে শুনলে অবাক হই। মিঠু ভাই, তাকে শুনলে অবাক হই। শিমুল আপা, সে তো কোকিল কণ্ঠী। কি বলবো আরকি, সবাই অসাধারণ, অসাধারণ। মিঠু ভাই খুবই ভালো লাগলো। মনে থ্যাংক হচ্ছে ইউ। যাকেই আনি স্ক্রিনে তার পরিবেশনা যেন একটানা আমরা শুনতেই থাকি, শুনতেই থাকি। তো কি করা, যাই হোক আমরা সময়ের কাছে যেহেতু বাধা, আমরা পর্যায়ক্রমে আবার মিঠু ভাইয়ের কাছে আসবো। আমরা একটু রাশেদ ভাইকে আবার নিয়ে নিচ্ছি। আমরা আবার মিঠু ভাইয়ের কাছে ফিরবো। তো রাশেদ ভাইকে পাশে রেখে বোধহয় আমরা একটু মতামতগুলো, যদিও আমি স্ক্রিনে শো করেছি, তারপরে বোধহয় একটু কিছু মতামত আমরা একটু চোখ বুলিয়ে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। আহ, আমাদের সাথে প্রথমে আছে মোহাম্মদ ওসমান, লিখেছে এসে গেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য আছেন। তিনি আরো লিখেছেন শিমুল সহ সবাইকে অভিনন্দন, আপনাকেও ভালোবাসা এবং শুভেচ্ছা সনাধিতির পক্ষ থেকে। এরপরে কবিতা হাওলাদার লিখেছে শুভেচ্ছা সবাইকে, হ্যালো বন্যা আপু, খুব সুন্দর লাগছে তোমায়। তারপরে লুলুয়া ইসহাক মুন্নি লিখেছে সাথে আছে আমিও, ধন্যবাদ সাথে থাকার জন্য। তিনি আরো লিখেছে ভালো লাগছে রাশেদ ভাইয়ের আবৃত্তি, ধন্যবাদ আপনাকে। কবিতা হাওলাদার আরো লিখেছে ভালো লাগছে রাশেদ ভাইয়ের আবৃত্তি, ধন্যবাদ। সাধন দাস দাদা, তিনি লিখেছেন অনুষ্ঠান ভালো লাগছে, ধন্যবাদ। সবুজ শামীম হাসান, তিনি লিখেছেন শিমুলকে স্বাগতম, ধন্যবাদ আপনাকে, ভালোবাসা নেবেন স্যার। লুলুয়া ইসাক মুন্নি লিখেছে শিমুল সখী, আজ তোকে দেখতে ভীষণ অন্যরকম সুন্দর আর ভালো লাগছে। আর সত্যি আজকে সবাইকে শিমুল আপা তো একদম, তাকে নীলাম্বরী নীলপরি মনে হচ্ছে। রাশেদ ভাই তো সবসময়ের মতো সেই প্রাণবন্ত তার চেহারা। মিঠু ভাই, তার প্রাণবন্ত চেহারা অসাধারণ। সবুজ শামীম হাসান আরো লিখেছে কবিগুরুর গানকে শিমুল কবিতায় নিখুঁত রূপ দিয়েছেন, সুন্দর সমন্বয়, মন ভরে গেল শিমুল, ধন্যবাদ। বিপ্লব শাহ লিখেছে শুভকামনা রইল এই আয়োজনের জন্য। বিপ্লব শাহ আরো লিখেছে ভালো লাগছে বন্ধু মিঠু, অনেকদিন পরে দেখলাম, শুভকামনা রইল, ধন্যবাদ। সবুজ শামীম হাসান লিখেছে সমৃদ্ধ আবৃত্তি উপভোগ করলাম মিঠু ভাই, ধন্যবাদ। মৌসুমী আফরোজ লিখেছে আহা সুন্দর। তারপরে ফাকির ফারুক লিখেছে কণ্ঠ ভালো। ধন্যবাদ আপনাদের সকলকেই যারা মন্তব্য করেছেন এবং পরবর্তীতে করবেন। তো যাই হোক আমরা চলে যাচ্ছি বন্যা আপা এবং রাশেদ ভাইয়ের কাছে। রাশিদ ভাই, আমরা প্রথম পরিবেশনা শুনলাম আপনার, এবারে আমরা দ্বিতীয় পরিবেশনায় যাচ্ছি। এবারে আমরা কি কবিতা শুনছি? উম, এবারে রুদ্র গোস্বামীর একটি কবিতা, বিকেলের সন্ধ্যা তারা, এই কবিতাটি নিবেদন করতে চাই। তার আগে বলতে চাই, এই যে বন্যা আপনি আছেন এবং সৌরভ আছে, আপনারা দুজন তো চমৎকারভাবে এই ধারাবাহিক আয়োজনটি করে যাচ্ছেন। পাশাপাশি আজকের আয়োজনে আমার সাথে সহশিল্পী হিসেবে মিঠু ভাই যুক্ত হয়েছে। আমি সবসময় বলি এই মানুষটি নিজেকে সবসময় আড়ালে রাখতে পছন্দ করেন, কিন্তু যতবারই আমি এরকম আয়োজনে মিঠু ভাইকে পাশে পাই, এটি আমার একটি অন্যরকম ভালো লাগা যুক্ত হয়। এবং একই সাথে শিমুল পারভিন আমার দীর্ঘদিনের পরিচিত এবং খুব ভালো আবৃত্তি করেন। আজকে এই আয়োজনে তাকে পাশে পেয়েছি এই আয়োজনে সহশিল্পী হিসেবে, এটিও আমার একটি ভালো লাগার জায়গা। আমি পড়ছি রুদ্র গোস্বামীর বিকেলের সন্ধ্যা তারা। তোর চাঁদ থই থই জ্যোৎস্না, আমার পিছলে যাচ্ছে দৃষ্টি, আমি একলা একলা বিহ্বল, আমার নামছে বুকে বৃষ্টি। তোর চুনি চুনি ঠোঁট রং হাওয়া উড়িয়ে আনছে চুপচাপ, আমার দেওয়াল বাড়ি তোল পার, বুকে শিমুল ফুটছে টুপটাপ। তোর স্নিগ্ধ স্নিগ্ধ দু চোখ আমায় হারিয়ে নিচ্ছে দূর দূর, আমার পুড়িয়ে দিচ্ছে ঘরদোর, আমি মদ মহুয়ায় চুর চুর। সবে হালকা হালকা সন্ধে, বাড়ছে রাত্রি অল্প অল্প, তুই বুকের মধ্যে জ্বলছিস আস্ত সন্ধ্যা তারার গল্প। পুড়ছে রিক্সা, পুড়ছে রাস্তা,
পড়ছে রক জানালার দৃষ্টি, আমি একলা একলা বিহ্বল, আমার নামছে বুকে বৃষ্টি। তোর চাঁদ থই থই জ্যোৎস্না, আমার পিছলে যাচ্ছে দৃষ্টি, আমি একলা একলা বিহ্বল, আমার নামছে বুকে বৃষ্টি, আমার নামছে বুকে বৃষ্টি। বাহ! আমরা একটু মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম। এরকম অসাধারণ পরিবেশনা শুনলে সত্যিই মোহগ্রস্ত হয়ে যাই। রাশেদ ভাই অসাধারণ লাগছে এবং সকলে ধন্যবাদ। মতামতও করছে। অনেকেই অনেক মন্তব্য করছেন, অসাধারণ ছিল। তো যাই হোক, আমরা বন্যা আপার কাছে যাচ্ছি, রাশেদ ভাইয়ের কাছে আবারও ফিরবো। আমরা চলে যাচ্ছি এ পর্যায়ে শিমুল আপার কাছে। আমরা শিমুল আপাকে একটু নিয়ে নিই। রাশেদ ভাইয়ের কবিতা শুনে আসলে আমিও চুপ হয়ে গেছি, এত সুন্দর আবৃত্তি করলেন। সাথে তো দুজন আমার প্রিয় মানুষ যারা উপস্থাপনায় আছে, তাদের জন্য তো অনেক শুভকামনা, এবং তারা দুজনই আমার এত ভালোবাসার, এত কাছের, তাদের কথা আর কিছু বলার নেই, এই আর কি। রাশেদ ভাইয়ের কবিতা শোনার পরে শিমুলাপার ছবিটা যখন স্ক্রিনে চলে আসলো, তখন একটা শান্ত, মানে ওই যে কবিতার শেষে এই বৃষ্টিতে ভিজবো, মানে এটা ওই যে লাইনটা মনে হচ্ছে শিমুলাপার সেই চেহারা বা সাজসজ্জার মধ্যে এরকম একটা ক্লান্তি ভাব চলে আসছে, এবং শিমুলাপাকে সেটাই। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, একেবারে থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর লাগছে। শিমুলাপা প্রথমে বলিনি, এখন বললাম। তা আমরা এখন কি কবিতা শুনছি আপা? আমি হচ্ছে জয় গোস্বামীর, জয় গোস্বামী না, আমি আছি এক মেঘ বালিকা, শুভ দাশগুপ্তের একটা কবিতা পড়তে চাই, মেঘ বলল। কবিতাটা আমি আজকেই প্রথম কোথাও পড়বো, আমি কখনোই পড়িনি। তো আজকে যেহেতু বন্যা বলেছিল, সব বৃষ্টির, তো বৃষ্টির কবিতা খুঁজে বের করে পড়ার চেষ্টা আর কি, ওভাবে নির্মাণও হয়তো হয়নি। মেঘ বলল, শুভ দাশগুপ্ত। মেঘ বলল, যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? তুই যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, এমন সময় মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায়, ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে, আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? তুই যাবি? যাব না মেঘ, পারবো না তো যেতে, যাব না মেঘ, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি, কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি, এবং আমার জীবন, কাজ অকাজের সুতোই বোনা, মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উথাল ধাওয়াই আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব।
যাবো রে মেঘ, যাবো। বাহ, অনেক আবেগঘন একটি পরিবেশনা ছিল। আমি এই কবিতাটা পড়েছি, খুবই সুন্দর কবিতা। আগেও বন্যা আপাকে নিয়ে নিচ্ছি, শিমুল আপার কাছে আবারও ফিরবো। আমরা একটু শামস মিঠু ভাইকে নিয়ে নিই, আমাদের আরেকজন প্রিয় মানুষ। মিঠু ভাই, হ্যাঁ, হ্যাঁ, আমরা শিমুলাপার কবিতা শুনে আসলে অদ্ভুত একটা মুগ্ধতার মধ্যে ডুবে গিয়েছিলাম। মনে হচ্ছে যাই আর কি, কোথাও যাবি যাবি করছিল, আমিও চলে যাই এরকম। তো যাই হোক, মিঠু ভাই আপনি সবসময় অন্তরালে থাকতে পছন্দ করেন, কিন্তু আপনার কবিতাগুলো আমরা খুব পছন্দ করি, আপনার আবৃত্তি আমরা ধন্যবাদ। দর্শকরা পছন্দ করি। তো ধন্যবাদ। আমরা এবারে মিঠু ভাই কোন কবিতাটা শুনবো? আমি রেজাউদ্দিন স্টালিন কবির বৃষ্টি তত্ত্ব, এখানে একটু পৃথিবীর সৃষ্টি রহস্যের সাথে বৃষ্টির একটা সংযোগ চমৎকার আমি চেষ্টা করছি। কবিতায় চলছে। এবং তোমার আত্মার কল্পনার আবেগদিক্ত সঞ্চরণ। ধরা থাকে একটি প্রতিমায়, একটি নীতি গল্পে গোটে। প্রথমে পরমাণু নিজ বলে সংস্থিত হলেন শূন্যতায়, অতঃপর সংগঠিত হলো অপু। অনু কহিলেন হও, আর অনন্তর অনু বিস্তৃত হতে থাকলো পরমাণুময়। 6 দিবস ব্যাপী সৃষ্টি হলো স্বর্গ মত্ত। প্রথম দিবসে সূর্যের অনুবর্তী হলো দিন, চাঁদের রাত্রি, অসীমকে গাঁথা হলো কোটি কোটি নক্ষত্রের কোষে। দ্বিতীয় দিবসে বৃক্ষ, পাখি, বরা, হরিণ, ব্যাঘ্র, নানা প্রাণী। তৃতীয় দিবসে সর্প, দেবদেবী, পর্বত পর্বতী। চতুর্থ দিবসে অগ্নি, জল, বায়ু, নদ নদী, সমুদ্র সমূহ। পঞ্চম দিবসে মেঘ, বজ্র, জিন ও মানুষ, এবং ষষ্ঠ দিবসে অনুর অধিষ্ঠানযোগ্য সিংহাসন। অতঃপর 70 সহস্র দিবস তিনি ধ্যানস্থ হলেন সপ্তম আরশে। এত দীর্ঘ সময় হাহাকার উঠল ধরিত্রী মাতা। ক্ষুধা তৃষ্ণা মন্বন্তর ছুটে এলো, মানুষের চিরশত্রু লানাত পুত্র। অনন্তর খরা নামল, অগ্নিবাণে ভেসে গেল অবশিষ্ট সবুজ। ধরিত্রী আর্তনাদ করে উঠল, দেব দেবী বিনিদ্র। অনুর ধ্যান ভঙ্গের জন্য প্রত্যেকেই প্রার্থনারত। অবশেষে তিনি চোখ মেললেন, সর্বনাশ ছেয়ে গেছে। সুন্দরীর বিনাশ দেখে ব্রহ্মাণ্ডপতি কেঁপে উঠলেন। অতঃপর তিনি অগ্নি থেকে ধূম্র বিযুক্ত করে মেঘ বানালেন, আর কহিলেন যাও, অনন্তের প্রকৃতির ছায়া হও, কল্যাণ হও। মেঘ অসম্মত, এই গুরুদৈত্য পালনে তার দারুণ অনীহা। তার ইচ্ছে রাত্রির আকাশে চাঁদের চিবুক ছুঁয়ে গল্প শুনে। বিক্ষুব্ধ জগৎাধিপতি হিংস্র স্বর্গ মেঘ লেলিয়ে দিলেন মেঘের পেছনে। মেঘ মেঘগুলো পিষে দ্রবীভূত করে নিল নিজের শরীরে। তারপর তারপর তিনি নৃশংস বজ্র পাঠালেন আষাঢ়ের অপরাহ্নকাল। বজ্র এসে মেঘের মেদুর পিঠে অনর্গল চাবুক চালালো, আর মেঘ দিগন্ত বিস্তীর্ণ করে কেঁদে উঠল সর্বমত্তব্যাপী। তার সে রোদন ধারা শ্রাবণের অন্তিম অব্দি চিরস্থায়ী হলো। প্লাবনে পর্যুদস্ত পৃথিবীকে সমুদ্রে তিনি পাঠালেন হযরত নূহ আর উতনা পিস্তিম, 2 মানব সন্তান। তারা মানুষকে পুনর্বার শস্যের সন্ধান এনে দিল। দীর্ঘ দিগন্ত রেখা সম্পূর্ণ হলো। সেই থেকে মেঘ অনন্তর কেঁদে উঠে আষাঢ়ে, শ্রাবণে, লোকে তাকে বৃষ্টি বলে ডাকে। বাহ, আমরা একদম
কবিতার বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার হলো। আমরা বন্যা আপাকেও নিয়ে নিই, আর মিঠু ভাইকে পাশে রেখে আমরা বোধহয় আর একটু মন্তব্যগুলো পড়ে আসি। অনেকেই অনেক মন্তব্য করেছেন, সবারটা হয়তো পড়তে পারছি না, কিন্তু স্ক্রিনে আমি সবাইকে রাখার চেষ্টা করছি সবার মন্তব্য। এইচ আর সুমন লিখেছে শুভকামনা রইল মিঠু ভাই, ধন্যবাদ আপনাকে। বিপ্লব সাহা লিখেছে বন্ধু আবৃত্তিকার রাশেদ অভিনন্দন, ভালো লাগছে, শুভকামনা সব সময়, ধন্যবাদ আপনাকে। সৈয়দ ইকতেদার আলী ভাই লিখেছেন প্রিয়জন রাশেদ ভাই সহ সকলকে শুভেচ্ছা, শুনছি সবার উপস্থাপনা খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। সুমনা দত্তা দাস আমাদের দিদি, তিনি লিখেছে সবাইকে শুভেচ্ছা জানাই, খুব সুন্দর হলো শিমুলের পারফরমেন্স, ধন্যবাদ আপনাকে। নাসির কবির লিখেছে দারুণ আয়োজন, বেশ ভালো লাগা, ধন্যবাদ। বেলাল হোসেন লিখেছে চমৎকার। সুমনা দত্তা দাস আরো লিখেছে রাশেদ ভাই বলা খুব ভালো লাগলো রুদ্রদার কবিতাটা, ধন্যবাদ। সবুজ শামীম আহসান লিখেছে রাশেদ ভাইয়ের শিল্পিত সুন্দর জাদুকরী কণ্ঠে ভীষণ সুন্দর আবৃত্তি উপভোগ করলাম, অবশেষে ভালোবাসা জানাই, অশেষ ভালোবাসা জানাই প্রিয়। সুমনা দত্তা দাস দিদি লিখেছে বন্যা ও সৌরভকে ভালোবাসা জানাই, ধন্যবাদ। নাসির কবির লিখেছে সুন্দর লাগছে, ধন্যবাদ। মোহাম্মদ উসমান লিখেছে বাহ শিমুল বাহ, ধন্যবাদ। তিনি আরো লিখেছে জাবি, ওই জাবি কবিতার কথা বলেছেন। নাসির কবির লিখেছে বাহ। তারপরে মৌ গুপ্তা লিখেছে আহা কি নিবেদন। সুমনা দত্ত দাস লিখেছে বাহ বাহ শিমুল দারুণ। তারপরে সৈয়দ ইকতেদার আলী লিখেছে বাহ শিমুল আবৃত্তি খুব ভালো লাগলো। পারমিতা দাস গুপ্তা লিখেছে বাহ, ধন্যবাদ। সবুজ শামীম হাসান লিখেছে শিমুল পারভিন নিজেই আজ কবিতার মতো সুন্দর, আর আবৃত্তি মেঘবালিকা শুনে মনে হলো জীবনের এক নান্দনিক চিত্র, ধন্যবাদ। আরো মন্তব্য আছে, আমরা আরো মন্তব্য পড়ব। আর বন্যা আপা সম্ভবত বিদ্যুৎ বিভ্রাটের কারণে চলে গিয়েছেন, যাই হোক আমরা তাকে আবার পাবো। মিঠু ভাইয়ের কাছে আমরা আবার ফিরে আসবো, তো তার আগে আমরা একটু চলে যাচ্ছি আমাদের প্রিয় রাশেদ ভাইয়ের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ তো স্বরূপ। জি, রাশেদ ভাই অনেক অনেক মন্তব্য আছে, সবগুলো অবশ্য পড়তে পারছি না, স্ক্রিনে রাখছি। তো এ পর্যায়ে কি শোনাচ্ছেন, কি পরিবেশনা থাকছে? এবারে একটু দীর্ঘ একটি কবিতা, হয়তো আমি দেখি যদি অংশবিশেষ পড়তে পারি, যদি মনে হয় যে একটু তবে দীর্ঘ আমার হয়ে কামনা যায়। থাকবে ভাই, ভাই কথার ভিতরে ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আমার না, কামনা থাকবে সম্পূর্ণটা শুনি, মানে আচ্ছা পুরো ঠিক আছে। প্রাণটা নিয়ে আর কি, ঠিক আছে? আমি চেষ্টা আচ্ছা, করব পুরোটাই নিবেদন করবার জন্য। রবীন্দ্রনাথের মেঘদূত আমি এটি বাহ চমৎকার। উপস্থাপনের চেষ্টা করছি। জি, আমরা কবিতায় চলি। হ্যাঁ, ঠিক আছে। মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের। আর বাঁশি বলেছিল ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা ভুলেছি, শুধু মনে রইল সে কাছে, কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না। প্রেমের সে আধখানায় মিলন সেইটেই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না, কাছের পর্দা আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঠেকেছে,
প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। এক একদিন জ্যোৎস্না রাতে হাওয়া দেয়, বিছানার পরে জেগে বসে বুক ব্যথিয়ে ওঠে। মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি, এই বিরহ মিটবে কেমন করে। আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ। দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে? সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন। তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে, সে তো ফুরিয়ে গেছে। কিন্তু ওর মধ্যে কোথায় সেই আমার অফুরান একজন, সেই আমার একটি মাত্র। ওকে আবার নতুন করে খুঁজে পাই কোন কুলহারা কামনার ধারে। ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে, বনমল্লিকার গন্ধে, নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে। বহু দূরের অসীম আকাশ আজ বনরাজিলিনা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি। আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে। তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সেই বলে আকাশ পৃথিবীর মাঝখানটার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামুক আমাদের বিচ্ছেদের পরে। প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয় তাই হঠাৎ বেজে ওঠা বীণার তারের মতো চকিত হয়ে ওঠো। সে আপন স্মৃতির পরে তুলে দিক দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল। তার কালো চোখের চাহনিতে মেঘমল্লারের সব মিড়গুলি আর্ত হয়ে উঠুক, সার্থক হোক বকুল মালা তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে ওঠে। যখন ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকার থরথর করছে, যখন বাদল হাওয়ায় দ্বীপ শিখা কেঁপে কেঁপে নিবে গেল, তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসো ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে আমার নিভৃত হৃদয়ের নিশীথ রাত্রে। সত্যি যার কাছে যাচ্ছি মনে হচ্ছে কবিতার বৃষ্টিতে পুরো স্নান করছি। আমাদের মাঝে বন্যা আপা একটু অংশ বাদ দিয়ে পড়েছি, মনে হচ্ছিল যে একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, যেহেতু অনুষ্ঠানটিতে আমরা তিনজন আছি এবং একটা সময়সীমা আছে, তাই একটু একটা জি অংশ জি বাদ জি দিয়ে পড়েছি। ওটা বোধহয় আমরা তাহলে ওটার শূন্যতা অনুভব করছি। তো যাই হোক, তো যার কাছেই যাচ্ছি মনে হচ্ছে যে কবিতার বৃষ্টিতে ভিজে যাচ্ছি, কবিতার জলে স্নান করছি, এরকম একটা ব্যাপার। অসাধারণ অসাধারণ ছিল। আমরা বন্যা আপা ফিরে এসেছে, যেহেতু আমরা বন্যা আপার কাছে যাব তার আগে একটু শিমুল আপাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, রাশিদ ভাইয়ের কাছে আমরা আবারও ফিরবো। আমরা শিমুল আপার পরিবেশনা শুনে আসি। বন্যা আপা কথা বলুন।
আমি একটু ধন্যবাদ জানিয়ে শিমুলা নেই আপা, রাশেদ ভাই এবং মিঠু ভাইকে পেয়ে আজকে সত্যি একটা অন্যরকম ভালো লাগা। রাশেদ ভাইয়ের সাথে সেই প্রথম পরিচয় 2000 সালে, তার মানে দীর্ঘ 20 বছর আগে শিল্পকলা একাডেমিতে। তারপরে অনেক দেখা হয়েছে, কিন্তু এরকম পাশাপাশি কবিতা পড়া এই প্রথম। ভীষণ ভালো লাগছে রাশেদ ভাই এবং মিঠু ভাইয়ের মতো গুণী মানুষ দুজনের সাথে কবিতা পড়ার সুযোগটা হলো, এই জন্য আমি সনাধিতির সকলকে মানে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দুজন গুণী মানুষের সাথে একটু পাশে বসতে পারাটাও আমার জন্য অনেক বড় পাওয়া। দুজন শিল্পীর পাশে যে করছি সেটাও একটু ভয়ের, একটু শিমুলকে ভয় বলিনি, থেকেও। মানে গুণী মানুষেরই বিনয় থাকে। শিমুল শিল্পী হিসেবে যে বিনয় দেখাচ্ছেন এবং মিঠু ভাইয়ের যে অন্তর্মুখী আচরণ, এগুলো কিন্তু শিল্পীরই আচরণ। যাই হোক, শিল্পী সত্তা নিয়ে আছে এরকম মানুষগুলোকে পাশে পেয়েছি। অবশ্যই বন্যা স্বরূপ তো আছে। আমার আহ, ভালো লাগা অনেক বেশি বাড়ছে আজকের এই আয়োজনে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আপনি তো শুধু লন্ডন থেকেই এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো হ্যাঁ, মনেই হচ্ছে না ভাইয়া এত দূরে আছে। না, 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 সেটা ঠিক। মানে এই মিঠু ভাইকে আয়োজনগুলো অনেকদিন আমাকে পরে দেখলাম। একেবারেই মনে করতে দিচ্ছে না যে আমি সকলের মাঝ থেকে দূরে আছি। আমার মনে হচ্ছে নিজ সেটাই। দেশেই আছি, এই আয়োজনগুলোর মধ্যে আবৃত্তির মানুষগুলোর সাথেই আছি। সেটাই। হুম। আর আমাদের কথাটাও একটু বলি, আমাদেরও এত ভালো লাগছে যে তিনজন মানুষ, মানে তিনজন গুণী মানুষ একসাথে আমাদের সনাধিতিতে, এটা আমাদের জন্য মানে আসলে পরম পাওয়া। তো খুবই ভালো না লাগছে, সেটাই। এবং যাকে রেখে যাচ্ছি পরের আটজনের কাছে, তখন মনে হচ্ছে যে না আরেকটু চলুক, আবার যেই চলছে আবার মনে হচ্ছে যে আরেকটু চলুক। যে আচ্ছা আচ্ছা, রাশেদ ভাই ভীষণ। বলতো না মাঝখান থেকে বাদ দিয়েছি, আমার মনে হয়েছে বাদ না দিলে তো কোনো খারাপ হতো না, আরো ভালো হতো, আরো কিছুক্ষণ শুনতে পারতাম। তো যাই হ্যাঁ হোক, সেটাই। সেগুলো তো আমরা এবারে রাশেদ ভাইয়ের অসাধারণ পরিবেশনা, আরো খানিকক্ষণ উনি পড়তেই পারতেন, আমাদের খুব ভালোই লাগছিল। আর মেঘদূত তো আসলে সবারই জানা বিষয়, খুব একটা ভালো লাগার কবিতা। সেটাই। তো আমরা শিমুলাপা এবারে কোন কবিতা শুনছি আপনার কাছ আচ্ছা, থেকে? আমি না একটু এই এই কবিতাটা পড়ার আগে আমি বন্যাকে একটা ধন্যবাদ দেই। বন্যা যখন আমাকে বারবার বর্ষার কবিতা আপু পড়বেন, তখন আমার দুটো কবিতা আজকেই আমি লিখলাম, একটু কাটাছেঁড়া, তারপরে নির্মাণও হয়নি। তবুও যেহেতু নিজে লিখেছি, খুব লোভ হচ্ছে দুটো কবিতা আমি একটু পরপরই পড়ে যাই, একই মুডের একই টাইপের কবিতাটা, বেশি বড় না, আমি মনে হয় একবারে দুটো কবিতা পড়ে ফেলি। হ্যাঁ, একটি হচ্ছে সন্ধ্যার বৃষ্টি আর একটা হচ্ছে তোমার নিমন্ত্রণ। দুটোই বৃষ্টি নিয়ে লেখা, এবং দুটো কবিতা আমি বন্যাকে উপহার দিলাম। বন্যার কারণেই আমার এই বৃষ্টির কবিতা দুটো লেখা, সেই জন্য। পড়ছি তাহলে। প্রথমটি সন্ধ্যার বৃষ্টি, পরেরটি তোমার নিমন্ত্রণ। বৃষ্টির সন্ধ্যায় নত যেন তোমার সামনে, তখন মনে মনে বলি, কোথাও না কোথাও তো একটু থামতেই হয়, ফুল স্টপের মতোই। কারো কারো সামনে দাঁড়াতে হয় থমকে, বসতে হয় নত জানু হয়ে, নিবেদনের ভঙ্গিতে। আত্মকথনের মতোই নিজে নিজে বলি, সাজবেলাতে তোমার সুরের সাথে সুর মেলাতে বড্ড কাঙাল এখন আমার মন। ঠিক তখন উদাসীন ভঙ্গিতে চলে যাও তুমি, দুর্বোধ্য কঠিন চোখে তাকাও আমার দিকে, সে ভাষা আমি পড়তে পারি না। বৃষ্টির কাছে জানাই তোমার সে ভাষা, বৃষ্টি তুমি কি পড়তে পারো? এমনি করে প্রকৃতি যেন আমাকে বাজায়, আমি তবু নতজানু হয়ে তোমার সামনে দাঁড়াই। নতজানু হই বলেই, ঝুঁকে দাঁড়াই বলেই, সকল দুঃখের প্রদীপ জেলে নিবেদন করি বলেই তুমি ছুড়ে দাও অবহেলার তীক্ষ্ণ তরবারি। নিবেদনের আনন্দ তখন দুঃখের চেহারা নিয়ে আসে। বৃষ্টি তুমি ছিলে বলেই আজ ভ্যাপসা মনের জানলাগুলো হাট করে খুলে দিয়েছি। ভুল কি করেছি কোনো? নিয়মের জগৎ ছেড়ে গড়িয়ে আমি বোধের জগতে ভোঁতা অনুভূতিকে জাগিয়ে তুলেছি। তাই বুঝি নিয়ম ভাঙা সহজ, অনুভূতি জাগানো সহজ নয়? অতটা না ঝোঁকাই বুঝি ভালো ছিল? বৃষ্টি তবু তুমি ছিলে বলে কোথাও না কোথাও তো থমকে দাঁড়ালাম, কোথাও না কোথাও তো একটু নতজানু হলাম, সেই তো অনেক পাওয়া। বৃষ্টি তুমি ছিলে বলেই এই সাজবেলায় কারোর সাথে
সুরে সুর মেলাতে মন বড্ড কাঙাল হলো। বৃষ্টি, তুমি ছিলে বলুন। পরের কবিতা তোমার নিমন্ত্রণ। একই ধরনের কবিতা, এই জন্য আমি পরপরই দুটো পড়ে যাচ্ছি। এটি একদম ছোট একটি কবিতা। পুরনো বইয়ের ভাঁজে হঠাৎ পাওয়া চিরকুট, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এমনই একটি লাইন এই বৃষ্টি স্নাত দিনে অকস্মাৎ জীবনের মানে যেন বদলে দেয়। মনে হয় জন্মপাথী বুকের মধ্যে যেন কারো পদধ্বনি শোনার অপেক্ষা। ঢেউয়ের মতো গর্জন করে ওঠে, দূর সমুদ্র থেকে উঠে আসে কানে কার যেন নিমন্ত্রণ। বিগত দিনের সব ব্যথা বেদনা থেকে দূরে, অনেক দূরে, অনন্ত দিনের পথে শুনি কার আহ্বান। বৃষ্টিকে মনে হয় বড্ড আপন। আমার সমস্ত পৃথিবী জুড়ে এমন আত্মীয় বুঝি আর কেউ নেই আমার। বৃষ্টির অবিরাম ধারার মধ্যে গিয়ে দাঁড়াই আমি, পেছনের সব কোলাহল ফেলে ভয়মুক্ত নীলাকাশ তলে। তখনই মনে হয় অজস্র বৃষ্টির ফোঁটার সঙ্গে মিতালি করে বলি তার কানে কানে অনেক কালের কোলাহলে জমে আছে এই সাবেকি মনের দেয়ালে দেয়ালে। একঘেয়ে ক্লান্তিকর অযত্নে অবহেলায় গড়া এই মন দিন রাত্রির ফাঁকে ফাঁকে অযত্নের পুরনো দেওয়ালে ঘেঁষে বৃষ্টি তোমার নতুন করি সাবেকি উঠোনে এনে দাঁড় করিয়ে দেয় আর মনে করিয়ে দেয় পুরনো সেই গান। সত্যি পাবো তো একদিন তোমার এমন নিমন্ত্রণ। সত্যি পাবো তো একদিন এমন নিমন্ত্রণ। পাবো তো, পাবো তো। বাহ, ধন্যবাদ। অসাধারণ ছিল আপা। যেরকম লেখা আমার একদম প্রেমময়, সেরকম আপনার পরিবেশনাও ছিল। বন্যা আপা নিয়ে নিলাম আমরা, বোধহয় শিমুল আপাকে পাশে রেখে একটু অনেক মন্তব্য জমে গেছে। আমি অবশ্য সবার মন্তব্য স্ক্রিনে রাখবার চেষ্টা করেছি, তারপর একটু চোখ বুলিয়ে আসি। তো আমরা চলে যাচ্ছি আমাদের মন্তব্যের দিকে। আচ্ছা, তুমি মন্তব্য খুঁজতে খুঁজতে আমি শিমুলাপার জন্য দুটো কথা বলি। সেটা হচ্ছে যে শিমুলাপাকে অনেক আচ্ছা, ধন্যবাদ আমাকে দুটো কবিতা উপহার দেওয়ার জন্য। আর শিমুলাপা আসলে, শিমুলাপার সাথে আমার প্রথম দেখা হয়েছিল বাবুল ভাই আমাকে নিয়ে গিয়েছিল শিমুলাপার একটি প্রোগ্রামে। মাসুদ আলম বাবুল আমার বড় ভাই, সে নিয়ে গিয়েছিল। বাবুল ভাই বোধহয় একটা কবিতা পড়ার পর থেকে আজ অবধি কোথাও যদি কোনো অনুষ্ঠান হয় শিমুলাপা অবশ্যই আমাকে সাথে করে নিয়ে যাবে। এবং আমি যদি ভয় পাই, যদি বলি না আপা এটা তো বড়দের প্রোগ্রাম আমি যাব না, আচ্ছা কিসের বড়দের প্রোগ্রাম, তুই যাবি, সাহস থাকতে হবে। শক্ত করে হাত ধরে এই যে নিয়ে যাওয়া প্রত্যেক জায়গায়, এবং সেরকমই নিমন্ত্রণ করে কবিতায়ও আমাকে সেরকম নিমন্ত্রণ করে রাখলো। আমি সবসময় আবার স্নেহের কাছে থাকতে চাই, ভালোবাসার কাছে থাকতে চাই। অনেক ধন্যবাদ, আচ্ছা, কৃতজ্ঞতা বন্যা। আমরা তাহলে একটু মন্তব্যগুলো চোখ বুলিয়ে আসি। কারো কারো মন্তব্য, হয়তো সবার মন্তব্য পড়া সম্ভব হচ্ছে না, এর জন্য দুঃখিত। চোখের সামনে কাছাকাছি যাদের পাচ্ছি পড়ছি। সবুজ শামীম হাসান স্যার লিখেছে, মিঠু ভাই আবার হারিয়ে গেলাম আপনার আবৃত্তিতে, ধন্যবাদ। আর সুবর্ণা আফরিন লিখেছে, রাশেদ ভাই, মিঠু ভাই ও শিমুল আপাকে শুভেচ্ছা, ভালো লাগছে আবৃত্তি, ধন্যবাদ। লাবণ্য সীমা লিখেছে দারুণ। লাবণ্য সীমা আরো লিখেছে, বাহ খুব সুন্দর। জয়দেব শাহ লিখেছে, আবৃত্তি শিল্পী প্রিয় রাশেদ ভাই, মিঠু ভাই, শিমুল, শুনছি ভালো লাগছে। মনিরুল ইসলাম মনির ভাই লিখেছে, অসাধারণ। জয়দেব শাহ লিখেছে, বাহ মিঠু ভাই বাহ। সবুজ শামীম হাসান লিখেছে, সৌরভ ও বন্যাকে ধন্যবাদ এই ধরনের একটি সমৃদ্ধ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ। গৌতম চৌধুরী লিখেছে, শুভেচ্ছা সবাইকে, রাশেদ ভাইয়ের জন্য শুভ কামনা। তাপস চৌধুরী লিখেছে, খুব ভালো লাগছে। সেলিম দুরানি বিশ্বাস ভাই লিখেছে, ওহ একটু মিস করে গেলাম। সমস্যা নেই ভাই, আপনি তো আমাদের সাথেই আছেন, শুনবেন বাকিটা, আর বাকিটুকু পরবর্তীতে শুনে নিতে পারবেন। বেলাল হোসেন লিখেছে, মিঠু ভাইকে শুভেচ্ছা জানাই। এরপরে সেলিম দুরানি বিশ্বাস ভাই লিখেছে, শিমুল আপার মতো একজন বহুগুণের অধিকারিণীকে অনেক অনেক শুভেচ্ছা ও বন্ধু প্রীতি জানাই, ধন্যবাদ। রাশেদ ভাই
কবিগুরুর মেঘদূত কবিতাটি এত মায়াবী উচ্চারণ করলেন যে আবৃত্তির প্রশংসা না করলে পাপ হবে। আসলেই সত্যি কথা। আমাদের সবুজ শামীম হাসান স্যার লিখেছে, বিপ্লব বিডি লিখেছে চমৎকার, শামীম আহমেদ লিখেছে শুভকামনা, সাফিয়া খাতুন লিখেছে চমৎকার আবৃত্তি শুভকামনা, মোশারেফ হোসেন লিখেছে দেখছি সুন্দর লাগছে অনুষ্ঠান। যাই হোক, আমরা আরো মন্তব্য পড়তে গেলে আমাদের শিল্পীদের পরিবেশনা বোধহয় আমরা মিস করে যাব। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এর পরবর্তী সেশনে। আমার মনে হয় আমরা সবাইকে একটু নিয়ে নিই, আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্ক্রিনে শুধু আমি আর বন্যা আপা থাকবো না, এখানে রাশেদ ভাই থাকবে, মিঠু ভাই থাকবে, আমার যা মনে হয় আর কি, আর শিমুল আপা থাকুক। তিনজনে ঘুরে ঘুরে তিনটা পরিবেশনা করুক, দেখতেও সুন্দর লাগবে। প্রথমে রাশেদ ভাই, তারপরে মিঠু ভাই, তারপরে হচ্ছে শিমুল আপা। আর এর ভিতরে আমরা ঢুকবো না, শেষে এসে আমরা কিছু মন্তব্য পড়ে আমাদের মত বিনিময় করে, শুভেচ্ছা বিনিময় করে আমরা শেষ করব। তো তাহলে রাশেদ ভাই, শেষ পরিবেশনাটা কি করতে কবিতা শোনাচ্ছেন এই পর্যায়ে আমাদের? আমি শুরু করব ছোট একটি কবিতা, এটা একেবারে 5-7 লাইনের একটি কবিতা, এবং এরপরই রাম বসুর পরাণ মাঝি হাঁক দিয়েছে। আর যেই ছোট্ট কবিতার কথাটি বললাম সেটি শঙ্খ ঘোষের কবিতা বৃষ্টি। আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান, এমন বৃষ্টির দিন পথে পথে, আমার মৃত্যুর দিন মনে পড়ে। আবার সুখের মাঠ জল ভরা, আবার দুঃখের ধান ভরে যায়, এমন বৃষ্টির দিন মনে পড়ে, আমার জন্মের কোনো শেষ নেই। আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান, এমন বৃষ্টির দিন পথে পথে, আমার মৃত্যুর দিন মনে পড়ে। এবারে আমার শেষ নিবেদন, রাম বসুর লেখা পরাণ মাঝি হাত দিয়েছে। এটি অনেকেরই পরিচিত কবিতা। এই বর্ষা আমাদের যেভাবে আমাদের বর্ষার সময় প্রেমের জায়গাটি তৈরি করে, ভালোবাসার জায়গাটি তৈরি করে, কিন্তু আমরা এই কথা ভুলে গেলে চলবে না। এই বর্ষার সময়ে একটা শ্রেণীর মানুষ একটা ভোগান্তির মধ্যেও পড়ে। সেই নিরন্ন মানুষদের প্রতি ভালোবাসা জানিয়ে, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আমার শেষ নিবেদন, পরাণ মাঝি হাঁক দিয়েছে। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে ওই শুকনো জায়গাটাই শুইয়ে দাও, গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভুরুর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে। কোমর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় ভেসে গেছে জলের তোড়ে, অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনের ধার দিয়ে, পান বরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো, আলো পড়েছে খোলা জলে রামধনুর মতো, রামধনুর মতো এই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে, স্টিমারের তলায় আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো।
আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে উঠে? তবু কেন এই স্টিমার শস্যেতে ভরে ওঠে? আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাজরকে গুঁড়িয়ে যায়? শোনো, বাইরে এসো। বাকের মুখে পরাণ মাঝি হাঁক দিয়েছে, শোনো, বাইরে এসো। ধান বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি। খোকাকে শুইয়ে দাও। বিন্দার বউ শাঁকে ফুঁ দিয়েছে। এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুজিয়ে মরবো না। এবার প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না। এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বাকের মুখে কে যাও? কে? লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক। আমাদের সর্কিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক। আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো ঝড়ের চেয়ে তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কত কাল চুপ করিয়ে রাখবে? এসো, বাইরে এসো। আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো, বাইরে এসো। পরাণ মাঝি হাঁক দিয়েছে, এসো, বাইরে এসো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, মিঠু ভাইকে আগে ধন্যবাদ পড়বেন আমার ভাই। মনে হয়। শ্রদ্ধায় ভাইয়া, বড় ভাইয়া, আমি তার আগে পড়ি কেমন করে। ভাইয়াকে আগে পড়বেন নাকি? না, পড়েন, আপনি পড়েন। আচ্ছা, আমি একটু কবিগুরু দিয়ে শুরু করেছিলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। শেষটাও করতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়েই। আমি ছেলেবেলার একটি কবিতা, আমাদের অনেক জানা এবং অনেক পড়া একটি কবিতা, একটু চেষ্টা করছি একটু অন্যরকম ঢঙে পড়ার, যদি হয়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোরীয় কোমল গ্রন্থের 1293 বাংলা সালে যেটি উনি লিখেছিলেন, সেরকম সেই কবিতাটি আমি আমার মতন করে একটু পড়ছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে কন্যাদান। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপরে মেঘ করেছে রঙের উপরে রং, মন্দিরেতে কাসুর ঘন্টা বাজলো ঠং ঢং। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়াই, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পাই। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতো সে না যায় লেখা ঝোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুরানি দুরানির কথা,
মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ, ছুপ ছুপ ছুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা, তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। থ্যাংক ইউ। যেন ধন্যবাদ। চিরকালের চিৎকার, আকাশ জুড়ে অন্তরিক্ষ জুড়ে, কোটি কোটি আহত পশুর যেন গঙ্গানি, রাত্রির বাতাসে বাতাসে, অন্ধকারের অনুপরমাণুতে, যেন নদীর কান্না, যেন বাঁশ বনের বেদনার্ত নিঃশ্বাস, তেমনি এই শ্রাবণ এখন আমাকে ঘিরে, আমার চারিদিকে শ্রাবণ যেন চুম্বনের মতো তীব্র, রতিক্রিয়ার মতো বিশাল, প্রকৃতির মতো কেবলই শব্দময়। এই শ্রাবণে, শ্রাবণ রাত্রিতে তোমাকে মনে পড়ে, কেননা তুমি ছিলে শ্রাবণের মতো বধির, শ্রাবণের মতো উন্মাদ করা অন্ধকার, এবং শ্রাবণের মতো নগ্নতার অবিশ্রান্ত আর্তনাদ, ছায়াচ্ছন্ন নিরন্ধ্র তৃষ্ণার্ত। এখন তোমাকে মনে পড়ে, আর আমি শ্রাবণের শরীরে হাত রাখি। শ্রাবণ যেন বোদলেয়ারের নিদ্রাহীন রাত্রি, যেন রবীন্দ্রনাথের সকল স্বপ্নের ক্রমাগত উচ্চারণ, যেন জীবনানন্দের জ্যোৎস্না ভেজা চিল, কুয়াশার মশারি, অন্ধকারের ভেতরে জল জল করা প্যাঁচার অস্তিত্ব শব্দহীন। তেমনি এই শ্রাবণ, এই শ্রাবণে, শ্রাবণ রাত্রিতে তোমাকে মনে পড়ে, যেন চিরকালের চিৎকার আকাশ জুড়ে, অন্তরিক্ষ জুড়ে, সিংহলে, মলয় সাগরে, বিদিশায়, টায়ার সিন্দুর অন্তরাত্মায়, কেবলই বৃষ্টি, কেবলই শ্রাবণ, কেবলই শব্দ। ফজল শাহাবুদ্দিনের শ্রাবণের শরীরে। আমি শেষ ভাইয়া করছি। তালি দিলাম, দারুণ, অসাধারণ। ভালো আছে মোটে ভাই, থ্যাংক বেশ ইউ, ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সবসময় আহমেদ সফার একটা কবিতা না পড়লে আমার ভালো লাগে না। আর তার আগে তারপরে বলছি আপনাদের ব্যাপারে। ইন্দ্রজাল। টেলিফোনে উঠল বেজে তোমার কণ্ঠস্বর, খাঁচার মাঝে পরাণ পাখি কাঁপলো থর থর, নীরস প্রহর ফেটে যেন ঝর্ণা জলের ধারা, মরুভূমির হৃদয় চিরে ছুটল আত্মহারা। তোমার বচন, তোমার বুলি, তোমার কণ্ঠধ্বনি, টেলিফোনে রিমিঝিমি বাজলো সিম্ফনি। টেলিফোনে উঠল বেজে তোমার কণ্ঠস্বর, নাচলো যেন পাখনা মেলে রুদ্ধ হওয়ার ঘর। একটু একটু ঝরে পড়া ক্লান্ত বা নির্বেগ, মনোলোকের ধুধু খরায় ঘনিয়ে দিল মেঘ। নৃত্য করে ধ্বনির জাদু, চিত্তলোকের সুধা, উস্কে দিল বুকের ভিতর অন্যরকম ক্ষুধা।
টেলিফোনে উঠল বেজে তোমার কণ্ঠস্বর, উথাল পাথাল রক্ত ধারায় জাগিয়ে দিল ঝড়। এলিয়ে কেশ, দিগ্বলয়ে নামছে কালো রাত, প্রাণের বিনায় সুর বেঁধেছে উল্লে মকলুকাত। তেজস্ক্রিয় বাণী তোমার মনোহরণ দাহ, টেলিফোনে ছলকে ওঠে অমৃত প্রবাহ। টেলিফোনে উঠল বেজে তোমার কণ্ঠস্বর, এক নিমিষেই বদলে গেল সকল চরাচর। দ্বিধা থর থর কথার ঝাঁকে খণ্ড খণ্ড তুমি বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলে নিখিল মনোভূমি। জল ভরা এক আকাশ বুঝি কাঙাল মাটির টানে, সুদূর থেকে ধারা স্রোতে নামলো এসে প্রাণে। টেলিফোনে উঠল বেজে তোমার কণ্ঠস্বর, মনের চোখে দেখছি তোমার দীঘল চিকন পর। তোমার মুখ, তোমার চোখ আউলা কেশের রাশি, ত্রস্ত গমন শিথিলি চরণ ক্লান্ত মুখের হাসি। চোখের ভ্রু মুখের রেখা ভিতর বাহির সব, তোমায় আমি প্রাণের মাঝে করছি অনুভব। ধন্যবাদ। বাহ, আমি একটু বলতে চাই যে আজকে সত্যি আমি খুব ভালো লাগছে। আমি অনেক দিন ধরে আবৃত্তি থেকে বিভিন্ন কারণে সরেছিলাম, বিশেষ করে রাশেদ ভাই, তমাল ভাই। আজকে তমাল ভাইয়ের কথা বলতে হয়। তমাল ভাই আজকে আমাদের করুণা বিজয়ী আবৃত্তি শিল্পী। আমি এরকম বলতে চাই যে আবৃত্তি জয় করবে, করোনা জয় করবে আবৃত্তি, কবিতা জয় করবে আবৃত্তি। এবং আমাদের যে ভালোবাসা, আমাদের ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা, আবৃত্তি পরিবারের পারস্পরিক ভালোবাসাও জয় করবে, করোনাকে জয় করবে। সুধীমণ্ডলী, আমরা আজকে অনেক আমাদের মাঝে ছিলেন রাশেদ ভাই। রাশেদ ভাইয়ের অনেক পেছন থেকে উৎসাহ, সত্যি শুধু আবৃত্তি করা না, আমাদের দীর্ঘ সাংগঠনিক চর্চার ক্ষেত্রেও রাশেদ ভাইয়ের অনুপ্রেরণা এবং পাশে দাঁড়ানোটা অসাধারণ। আমি তাকে মানে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য। আর শিমুল আপা তো আসলে একাধারে মানে লেখক, তারপরে হচ্ছে যে আবৃত্তি শিল্পী, চমৎকার, আজকে তো অসাধারণ ভালো লাগলো। আর হচ্ছে যে উপস্থাপক, এবং তার উপস্থাপনা আমার ভালো লাগে। সে মানে উপস্থাপকের মধ্যেই থাকে উপস্থিত বুদ্ধি। শিমুল আপা চমৎকার উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারে, তার পরিমিতিবোধ, সময় জ্ঞান আমাকে মুগ্ধ করে অ্যাজ এ উপস্থাপক। আজকে সেই সব সমৃদ্ধ মানুষদের সঙ্গে এবং বিশেষ করে জেসমিন বন্যার চমৎকার আন্তরিকতা, কবিতার প্রতি তার যেই গভীর নিবিষ্টতা, দীর্ঘ 2 দশক তো আমার দেখা, এটা আমি খুবই অনুপ্রাণিত হই, আমাকেও ইনসিস্ট করেন। ধন্যবাদ বন্যা। আর হইলো যে সৌরভ, ও অনেক ভালো লেখে, অনেক উপস্থাপনা করে, কম কথা বলে। সব কথা তুমি যাও যে বলে, কোনো কথা না বলে, দিস ইজ আমাদের সৌরভ। আর সব মিলে খুব ভালো লাগলো। রাশেদ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে মানে আমাদের মতো মানে দের সাথে আজকে আপনি বসছেন। আরে মিঠু ভাই, এটা বিষয়টা হচ্ছে আমরা সবাই একই পরিবারের মানুষ, আমরা একে অপরের পাশে থাকতে চাই, আমরা সকলকে নিয়ে একসাথে পথ চলতে চাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। আমরা একসাথে পথ চলতে পারলেই আমরা আনন্দিত হই, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, আর মিঠু ভাই আবৃত্তি শুনছিলাম সেই দিকে, তিনজনের আবৃত্তি এই জন্য স্ক্রিনে রাখলাম। জি জি জি, তিনজনকে স্ক্রিনে এই জন্য রাখলাম, আমাদের তিনজনই খুবই গুণী মানুষ এবং ভালো আবৃত্তি শিল্পী এবং অনেক গুণের অধিকারী, সবাই বহুমুখী গুণের অধিকারী। তো তিনজন স্ক্রিনে যখন থাকবে এবং পরপর কবিতা পড়বে, তখন মনে হবে যে কবিতার মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো আমি চেষ্টা করেছিলাম সেটা করতে, এবং অবশেষে মুষলধারায় কবিতার বৃষ্টি বোধহয় আমরা ঝরাতে পেরেছি আমাদের সোনাদিতির এই বর্ষাফুল আয়োজনে, এটাই হচ্ছে একমাত্র সার্থকতা। তো যাই হোক, আর মিঠু ভাইয়ের ব্যাপারে সেটা বলছো? জি জি জি, হ্যাঁ, সেটা আর কি বলছি যে রাশেদ ভাইয়ের কথা তো বলতেই হবে না, শিমুল আপার কবিতা তো অসাধারণ ছিল। আর শেষের দিকে এসে মিঠু ভাইয়ের কবিতা যেটা আমাকে অনুভব করালো, মিঠু ভাইকে আগের অনুষ্ঠানেও শুনেছি, আগেও শুনেছি, তো মিঠু ভাইয়ের কবিতার ব্যাপারে তার বোধ জিনিসটা বেশি কাজ করে, কারণ সে সবসময় দেখি যে বোধের কবিতাগুলো খুব মানে ধরে ধরে, এটা আমার খুবই পছন্দ হয়েছে।
যেমন জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, অসাধারণ বিখ্যাত কবিতা, বৌদ্ধ কবিতা। ওই কবিতায় বলে যে আলো অন্ধকারে যায়, ঠিক আছে, কিন্তু ভিতরে এক বোধ কাজ করে। আসলেই সত্যি বোধ এমন এক জিনিস, এটা অন্যরকম জিনিস, ভেতর থেকে আসে। আমরা যারা শিল্পী আমাদের সবার ভেতরে এই বোধের কাজটা থাকে। তো যাই হোক, আর কথা থ্যাংক ইউ বাড়াবো না, সৌরভ, থ্যাংক অনুষ্ঠান ইউ। জি দীর্ঘায়িত করব না। আমাদের আয়োজন প্রায় শেষের দিকে চলে এসেছে। আমাদের বিদায় সম্ভাষণ বা শুভেচ্ছা বিনিময় মিঠু ভাই করেছেন। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই। ধন্যবাদ সৌরভ। আমি অনেকবারই বলেছি, আবারও সেই কথাটাই বলতে চাই। আমরা আবৃত্তির মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে নিজেদের চর্চাটাকে ধরে রাখবার চেষ্টা করব। নিজেদের চর্চা ধরে রাখার মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকবার চেষ্টা করব। আমরা মঞ্চেও যখন কাজ করি, আমাদের চাওয়া কিন্তু একটি, সেটি হচ্ছে আমাদের শিল্পের উচ্চারণের ভেতর দিয়ে আমরা যাতে মানুষের কথা বলতে পারি, আমরা যাতে সমাজের পাশে দাঁড়াতে পারি, আমরা যাতে মানবিকতার কথা বলতে পারি। আমরা যে জায়গায় কাজ করি না কেন, আমাদের স্বপ্নের জায়গাটা কিন্তু এক। আমরা সবাই সেই মানবিক সমাজ বিনির্মাণের কাজটাই করে যাচ্ছি। আমরা চাই সে মানবিক সমাজ প্রতিষ্ঠিত হোক, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, মানবিক বিশ্ব প্রতিষ্ঠিত হোক। সেই জায়গা থেকেই আমাদের প্রত্যেকের কাজ করে যাওয়া। আর এই যে সময়টা একটা অবরুদ্ধ সময়, একটি অন্যরকম সময়, তারপরেও এই সময়টার বিরুদ্ধেও আমরা নিশ্চয়ই আমাদের কাজের ভেতর দিয়ে আমাদের সুসময়কে ছিনিয়ে আনবো। এই দুঃসময় জয় করব আমরাই। মানুষই শেষ কথা, মানুষই শেষ পর্যন্ত বিজয়ী হবে। জয় হোক মানুষের, জয় হোক মানবিকতার, জয় হোক আবৃত্তির। ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ রাশেদ ভাইকে। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বিদায়ী শুভেচ্ছা বিনিময়ের জন্য শিমুল পারভিন আপার কাছে। শিমুল আপা। আমি কবিতার ভাষায় বিদায় নিতে চাই। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, গহন মেঘের নিবিড় ধারার মাঝে, বনির ছায়ায় জল ছল ছল সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে। আজকে এই অনুষ্ঠানে আমার মন কানায় কানায় ভরে গেছে। দুজন গুণী আবৃত্তি শিল্পীর সাথে পাশে বসে আমি আমার পাঠটুকু করতে পেরেছি। দুজনের প্রতি আমার অশেষ শ্রদ্ধা, ভালোবাসা, এবং সব সময়ের জন্য যেন এরকম কাছে পাশে পাই, সেই একটা আশা থাকলো তাদের কাছে। আর আমার প্রিয় ছোট বোন, বন্যাকে অনেক ভালোবাসা। সৌরভকে তো আমি সবসময় বলি, ও একদম এত হাসি মুখে উপস্থাপনা করে, এরকম যেন হাসিটুকু ধরে রাখে, যার জন্য আমরা এই করোনাকালীন সমস্ত দুঃসময়কে যেন ওর হাসির মধ্যে দিয়ে আমরা দূর করতে পারি। সকলে ভালো থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শিমুল আপা, তিনি খুব সুন্দর করে বললেন। তো যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি বন্যা আপা। না, মিঠু ভাই বলবে তো, মিঠু ভাইকে বলতে দাও। না, আমি বলছি তো, আমি তো শেষ, আমি তো মিঠু শুরু ভাই করলাম। তিনি বলেছেন যে আমি শেষ করেছি। না, মিঠু ভাই আরেকবার বলুক, সে যতবার বলবে ততবারই আমরা শুনি। আচ্ছা, না মিঠু ভাই মানে আপনাকে চাচ্ছে, অডিয়েন্স আপনাকে চায়। মিঠু ভাই প্লিজ আপনি কিছু না, আসলে আমি তো ভাবি এরকম যে আমি ভাবতেছিলাম আজকে যে সাধারণত যে আমি আড্ডাটা ভাবছি যে যেহেতু দুইজন ভালো মানে কথার জাদুঘর আছেন, রাশেদ এবং শিমুল, তো আমি ভাবছি যে আমি একেবারেই কথা বলবো না, কবিতায় যতটুকু বলা যায়। তো তারপরেও যে আমার কাছে রাশেদ ভাই, শিমুলাপা, হ্যাঁ, সোনাদিতির যে আজকের যে অনুষ্ঠানের শিরোনামটা আমার অসাধারণ লেগেছে। আমার বিশ্বাস যে আমাদের যারা এতক্ষণ আছেন তাদেরও ভালো লাগার কথা। জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষাফুল, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, হুম, জীবাণুর এরকম মৌসুমে জি জি ফুটেছে জি। বর্ষা। আর এই শিরোনাম, হ্যাঁ, শিরোনামের ব্যাপারে একটু কথা বলতে চাই। আমি ঢাকা থেকে বাড়িতে চলে এসেছি, হুম, মানে ঢাকায় কাজ নেই, সারাদিন বাসায় থাকতে হয়। বাগেরহাটে চলে এসে যখন পদ্মা পার হই, আমি লঞ্চে করে পার হচ্ছি, টুঙ্গিপাড়ায় ফিরছিলাম, তখন আমার মাথায় হুট করেই এই চরণটা এসেছে, জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল, পদ্মার হুম, ওপারে হ্যাঁ, ফেরদাউসে জান্নাতুল। মানে পদ্মার ওপারে হচ্ছে আমার বাড়ি। তো এটাই মনে হয়েছিল। তো ওটা থেকে আমি আবার ওই লেখালেখির একটা বদভ্যাস থেকে একটা ছোটখাটো সিরিজ করেছি, জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল। ভেবেছি প্রত্যেক প্রোগ্রামে দু চরণ করে বা 3 চরণ করে পড়বো। এই হচ্ছে হ্যাঁ, ব্যাপার। আর আমার যেটা মনে হলো, আসলে হয় কি যে বর্ষা ফুলটাকে কেউ এভাবে ঋতুকে ফুলের সাথে দেখেছে কিনা আমি জানি না। তো আমার মনে হলো ঋতুটা তো ফুলের মতো বিকশিত হয়, তার সৌন্দর্য এবং গন্ধ বিলায়। আর এখন যে করোনা কাল চলছে, এটা তো আসলে কি বলে,
এটা নিরেট না বর্ষাকাল না গ্রীষ্মকাল কোনোটাই মানছে না, সেটা জীবাণুর মৌসুমে পরিণত হয়েছে। কিন্তু প্রকৃতি হচ্ছে এমন এক সত্তা, সে কিন্তু তার সুগন্ধ বা তার সৌরভ বা তার সৌন্দর্য বিলাতে সে কিন্তু কুণ্ঠাবোধ করে না, সে কিন্তু তার মতো সুন্দর করে ফুটে উঠেছে। জীবাণুর দিকে তার কিন্তু খেয়াল নেই। তো ওই সূত্রে আর কি বলা যে জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল। তো যাই হোক, মিঠু ভাই অনেক ধন্যবাদ। আপনাদের যে ভালো লেগেছে এটাই একমাত্র প্রাপ্তি আমার। তো যাই হোক, আমরা এই কিন্তু পর্যায়ে আমরা চলে আমরা যাচ্ছি কিন্তু বন্যা পাতার। বন্যা জি জি। বন্যা জেসমিন বন্যার উপর্যুপরি মানে প্রেসার এক ধরনের, যে যে বৃষ্টির বাহিরে যাওয়া যাবে না। তো তখন কিন্তু এই যে অসংখ্য বৃষ্টির কবিতা কিন্তু আমার চারিদিকে। হ্যাঁ, জি তো জি। সময় ঠিক তো এই তাই। পেলাম না। বৃষ্টিতে আমরা এই ভিজে গেছি, এত বর্ষার বৃষ্টি যে ভিজে গেছি। শিরোনামের অনুষ্ঠানে বর্ষার বাইরে যাওয়া তো উচিত নয়, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, সেটাই। দারুণ হয়েছে। হুম, হুম। আমি একটু এলোমেলো করছি। এই, না যাই না হোক। না না না, একেবারেই না ঠিক ছিল। এলোমেলো বলতে বলছি যে আচ্ছা, আমি একটু একদম বর্ষা ছাড়া একটা প্রেম, যে বর্ষার কারণে যে প্রেমটা হয়, সেই প্রেমটার মধ্যে যাওয়ার চেষ্টা করছিলাম। এরকম কি আবার আলাদা সেটাও তো করা আছে নাকি? অন্তর্নিহিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আচ্ছা, অনেক ভালো লাগলো আমাদের আমরা চলে মানে যাচ্ছি বন্যা আপার কাছে। আবৃত্তির জয় হোক। আবৃত্তির জয় হোক, সনাধিতির জয় হোক, অবশ্যই বন্যা আপা। অবশ্যই আবৃত্তির জয় হোক। আসলে কথা বলার কিছুই নেই। আজকের এই যে আমরা সময়টা পার করলাম, আমাদের পাশে আমাদের সাথে সাথে দর্শকরা অবশ্যই বুঝে গেছেন যে তিনজন গুণী মানুষ আমাদের সাথে ছিলেন। এবং মিঠু ভাইকে আসলে ওই অত্যাচার করার মতো অধিকার আমার আছে, বিধায় বোধহয় আমি করেছি যে বর্ষার বাইরে যাওয়া যাবে না। এবং তারপরে সেই অত্যাচার থেকে তাকে পুরোপুরি অত্যাচারিত করতে পারিনি, আরো একটু অনুরোধ ছিল কিন্তু রাখিনি। তো যাই হোক, সেটি না হয় নাই বললাম। আর হচ্ছে মিঠু ভাই আসলে আহ, একসময় আমাদের, বন্যা আপা, হ্যাঁ ফাঁকে বলো। ফাঁকে একটু কথা বলতে চাই। আমাদের সেলিম ভাই একটা মন্তব্য করেছিলেন এবং আমাকে বলেছে, এমফ্যাসিস করেছে যে ওটা তুমি পড়বে। সেটা হচ্ছে সেলিম দুরানি বিশ্বাস ভাই, আমাদের প্রিয় শ্রদ্ধার মানুষ। তিনি লিখেছে, দারুণ আবৃত্তি শিমুল আপা, দারুণ দারুণ নিবেদন, অসাধারণ। নিজেই নিজেই মিষ্টি কণ্ঠে গান গেয়ে এবং তাল দিয়ে দিয়ে দারুণ রিদম তৈরি করলেন। আহা, অনবদ্য, খুবই ভালো লাগলো। রাশেদ ভাই, দারুণ কণ্ঠ, খুবই ভালো নিবেদন। মিঠু ভাই, খুব সুন্দর, আহা দারুণ কণ্ঠ। শৈল্পিক শুভেচ্ছা প্রিয় সকল শিল্পীদের জন্য। আবার শুভেচ্ছা জানাচ্ছি তানজি সৌরভ। মন্তব্যটা পড়ে নিলাম যেহেতু তিনি আমাকে বারবার বলেছেন। বন্যা আপা, আপনি বলুন আপনার কথা। আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে ওই জায়গাটা থেকে আমি যেহেতু বরিশালের মানুষ, তো তখন আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে যে আমার সমন্বয় আর কি, বা আমার যে যোগাযোগ, সেটাও মিঠু ভাই হাত ধরেই। এবং সেক্ষেত্রে আমি মিঠু ভাইকে আমার অনুপ্রেরণা বলতে পারি, এবং কবিতা একটা নির্মাণ করে মিঠু ভাইয়ের উপর ওরকম নির্যাতনও করি যে মিঠু ভাই কোনটা ভালো হচ্ছে একটু দেখেন, ভয়েস রেকর্ড পাঠিয়ে। মিঠু ভাইও সূক্ষ্ম সমালোচনা করেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দেন। আবার অনেক সময় ভালো না হলেও বলেন অসাধারণ হয়েছে, ঠিক আছে তুমি বোধহয় এটা এইখান থেকে একটু ভালো করতে, আর ভালো হতো। হ্যাঁ, সরাসরি বলে না, কিন্তু আমি যে বড় হয়ে গেছি সেটা বোধহয় মিঠু ভাই এখন বোঝে না, বোধে সেই ছোট্ট বন্যাটি আছে। আসলে তা নয়, অনেকটা বড় হয়ে গেছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কবিতা আসলে এরকমই, যেমন রাশেদ ভাইকে চিটাগাঙে দেখলাম, এবং মুগ্ধ হয়ে সবসময় প্রত্যেক প্রোগ্রামে এসে এই যে বড়দের কথা শুনি, যেমন হাকাম ভাইয়ের একটা কথা বা একটা গল্প, এটা মনে হয় আমার কাছে বেদ বাক্যের মতো। বা এই যে বললাম শিমুলাপা আমাকে শক্ত করে হাত ধরে নাটকে অনুষ্ঠান করতে হবে, এবং আমি অনেক অসুস্থ থাকা সত্ত্বেও দেখা যায় শিমুলাপা যেতে বলেছে, শুধু সেই কারণে যাচ্ছি। এরকম যে ভালো লাগা, আসলে এই যে আবৃত্তির জয় হোক শব্দটার মতোই আমাদের বোধহয় একটা বন্ধন। আমি কিন্তু অত ভালো আবৃত্তি করি না, কিন্তু ভালোবাসি। আমি মনে হয় আমার মতো করে কেউ ভালোবাসি না, এটা সত্যি, কিন্তু অত ভালো ভালোই করো, আবৃত্তি। তুমি হ্যাঁ, ভালোই করো, অনেক ভালো ভালোবাসাটা করো। সবার থেকে বেশি তা আমি দাবি করি, জানি না কতটা, তবে ভালোবাসি। আর কবিতা, আমার একেবারেই কবিতা হচ্ছে আমার জীবনের প্রথম প্রেম, কবিতাই আমার সব। তো সেই কারণে হয়তো ভালো লাগার মানুষগুলো, কবিতার মানুষগুলোই আমার সব ভালো লাগার মানুষ। এবং যে সুন্দর করে দুই লাইন কথা বলে, তার প্রতি একটা কঠিন প্রেম চলে আসে, এবং এটা আমি ধারণ করি, এবং এটা আমার সাথে থাকে এবং সবসময় থাকে। ওই দুই লাইন আমার ভিতরে কাজ করে, এবং আমি চেষ্টা করি ওনার মতো করে কথা বলার জন্য, আবার চেষ্টা করি চেঞ্জ করি, আবার কারো দু লাইন ভালো লাগে, এরকম আর কি। তো সেইখান থেকে আর কি কবিতা এবং কথা বলা,
তো এই মানুষগুলোকে এই জন্যই ভালো লাগা, এবং আমাদের সনাধিটির খুবই ভাগ্য ভালো, এরকম গুণী মানুষেরা আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে আজকের যে পর্ব একেবারেই বৃষ্টি স্নাত পর্ব, মানে আমরা শেষে যখন সৌরভ কায়দা করে তিনজনকে রাখছিল, আমার মনে হচ্ছে সত্যি বাইরে বৃষ্টির সাথে সাথে আমার ঘরেও বৃষ্টি হচ্ছে এবং আমার স্কুলে বৃষ্টি হচ্ছে, এবং আমরা মনে হচ্ছে একই পাশাপাশি চেয়ারে বসে আমরা পাঁচজন সেই বৃষ্টিটা উপভোগ করছি, এরকমই একটি বিষয় ছিল এবং খুব খুব ভালো লাগা, এবং এই ভালো লাগা নিয়ে শুতে যাব, সবাই যাব, এবং তারপরেও বলি আমরা সবসময় কাজ করবো, এবং যারা মতামত দিয়েছেন, বিশেষ করে সেলিম ভাই অনেকগুলো মতামত দিয়েছেন এবং টেক্সট করে আবার বলেছেন যে এগুলো করতে হবে, এটা খুবই ভালো লাগা, অর্থাৎ আমাদের প্রতি তার ভালোবাসা, আশীর্বাদ। ঠিক এরকম প্রত্যেকেই, সবুজদা, সাধনদা, প্রত্যেকেই তো সেই ভালো লাগা, এবং এটাও বৃষ্টির ধারার মতো আমাদের প্রতি যে আশীর্বাদ, ভালোবাসা পড়ছে, বর্ষণ হচ্ছে, আমরা অসম্ভব রকম মানে সুখ অনুভব করছি, আনন্দ অনুভব করছি, এভাবে আনন্দেই থাকতে চাই, সকল দর্শকের মতামত নিয়ে এবং সকল গুণী মানুষদের সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এবং তাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় থাকবে, সেই প্রত্যাশায় শেষ করছি। তবে তার আগে আরেকটু বলি যে আমরা করোনাকালীন সময়ে সবাই ভালো থাকবো, নিরাপদে থাকবো, সেজন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবো। এবং তমাল ভাই তো অলরেডি করোনা যুদ্ধে জয়ী একজন মানুষ, এরকম অসংখ্য মানুষ এখন করোনা আমাদের সয়ে যাচ্ছে, আমরা আশা করি প্রত্যেকেই হয়তো প্রত্যেকের শরীরে সয়ে যাবে, করোনা খুব স্বাভাবিক সর্দি কাশিতে পরিণত হবে, এরকমই একটি বিষয়, এবং আমরা অবশ্যই এই মোকাবেলা করে একটি সুস্থ জায়গায় ফিরে আসবো, তখন হয়তো অনলাইনে নয়, মঞ্চে মঞ্চে আবার আমরা সবাই একত্রিত হব, সেই প্রত্যাশায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি সবার জন্য। ধন্যবাদ বন্যা আপা। আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকের অনুষ্ঠানে এই গুণী গুণী আবৃত্তি শিল্পী এবং কবিতা প্রেমী, সংস্কৃতি প্রেমী মানুষদের কথা শেষে আমার শুধু মনে পড়ছে যে আমার কবিতা প্রেম এবং আবৃত্তি প্রেমকে আমি আসলে কিছুই পারি না, দুটো লাইনে গেঁথেছিলাম, সেটা আবার স্মরণ করতে চাই। কৈশোরে গেঁথেছিলাম যে জীবন মানে কবিতা, কবিতা মানে জীবন, বিশুদ্ধ আবৃত্তি করে নিজে এবং অপরকে সচেতন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, কথা হচ্ছে লতার মতো কথা হচ্ছে, লতার মতো বাড়তেই থাকবে বাড়ালে। তো আমরা একদম শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, সবাই সব কথা বলে দিয়েছেন, আমরা আমাদের সনাধিতির পক্ষ থেকে এই করোনা মহামারীর সময়ে সবার সুস্থতা এবং কামনা করছি, এবং যে যেখানেই থাকবেন সাবধানতা এবং সচেতনতার সাথে থাকবেন, এই বলে সবার সাফল্য কামনা করে আমাদের আজকের সনাধিতির জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষাফুল পর্ব 2 এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।